আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমান সাহেবকে নিয়ে এই মুহূর্তে বাংলাদেশে যা কিছু হচ্ছে, পুরো প্রক্রিয়াটি বা যা কিছু আমরা দেখছি টেলিভিশনে এবং তার অফিসকে কেন্দ্র করে যা কিছু হচ্ছে, তা বিএনপি রাজনীতির জন্য অশনি সংকেত। জনাব তারেক রহমান সাহেবের জন্য আরও ভয়ানক বিপদ এবং বিপত্তির কারণ আমাদের গণতন্ত্রের জন্য এটি রীতিমতো একটি সুনামি বয়ে নিয়ে আসবে আগামী দিনগুলোতে। এবং সেটি কেন, কী কারণে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আপনারা লক্ষ্য করেছেন যে তারেক রহমান সাহেবের আগমন উপলক্ষে যে সংবর্ধনার আয়োজন করা হয়েছিল, এটি ছিল স্বাভাবিক, স্বতঃস্ফূর্ত এবং কাঙ্ক্ষিত। মানুষ আসবে, তাদের নেতাকে বরণ করে নেবেন, নেতা আবেগ আপ্লুত হবেন, মানে যা কিছু এক্সপেক্টেড ছিল প্রায় সব কিছুই ঘটেছে এবং এটা নিয়ে আমরা কেউ কোনো টুশব্দ করিনি। দ্বিতীয়ত হলো যে তার আগমনের পরে তার জন্মদাত্রী গর্ভধারিণী মায়ের মৃত্যু হয় এবং সেই মৃত্যু উপলক্ষকে বা সেই মৃত্যুকে কেন্দ্র করে যে শোক প্রকাশ, এটাও খুব স্বাভাবিক ছিল। আর সেখানে যে জানাজা হয়েছে, সে জানাজা যে উপস্থিতি, এটা হওয়া উচিত ছিল এই কারণে যে বেগম জিয়া তার জীবনের যে স্বর্ণালী সময়, তিনি রাজনীতির জন্য তিনি সেটি আত্মত্যাগ করেছেন এবং এই রাজনীতির জন্য তিনি তার পরিবার, সুখ, শান্তি সব কিছু হারিয়েছেন। তৃতীয়ত, তার যারা রাজনৈতিক প্রতিপক্ষ, তারা মূলত তার প্রতি জুলুম করেছে, এতে কোনো সন্দেহ নেই। অবিচার করেছে, অন্যায় করেছে, অপমান করেছে। তো সেই অবস্থায় যখন এই প্রবীণা রাজনীতিবিদের মৃত্যু হলো, সঙ্গত কারণে মানুষের যে শোকের সাগর, সেই সাগরে ঢেউ এবং সুনামি শুরু হবে, এটাই স্বাভাবিক। এবং কৃতজ্ঞ বাঙালি জাতি বেগম জিয়ার মৃত্যুর পরে জানাজায় যেভাবে অংশগ্রহণ করেছে, এটি বাংলাদেশে কেবল নজিরবিহীন নয়, আগামী দিনগুলোতেও সকল রাজনীতিবিদদের জন্য এই ধরনের একটি জানাজা একদিকে স্বপ্নের বিষয় থাকবে, অন্যদিকে তাদের জন্য একটি চ্যালেঞ্জ তৈরি করবে যে আমরা জীবন সামনে এসে যদি মারা যাই বাংলার জমিনে, আমাদের জন্য কি এই সম্মান বা জনগণের সহানুভূতি এরকম হবে কিনা। এই পর্যন্ত সবকিছুই স্বাভাবিক ছিল। অস্বাভাবিক যে ঘটনাগুলো ঘটছে সেটা হলো, তারেক রহমান সাহেব এখন একটি অফিস নিয়েছেন, মানে বিএনপি চেয়ারপারসনের যে অফিস, সেই অফিস তিনি করছেন। তো সেখানে বসে তিনি তার যে নির্বাচনী যুদ্ধ, সেই যুদ্ধ নিয়ে তিনি ব্যস্ত থাকবেন। তিনি নির্বাচনী মাঠের সময় দিবেন, পরিকল্পনা করবেন এবং তিনি যেটি বলেছেন লন্ডনে থাকতে, যে এবারে নির্বাচনটি অন্যান্য বারের নির্বাচনের চাইতে মারাত্মক কঠিন হবে। তো সেটি তিনি আসার পরে হাড়ে হাড়ে টের পাবেন এবং সেই কঠিন নির্বাচনী যুদ্ধে জয়লাভের জন্যে তিনি দিনরাত পরিশ্রম করবেন। কিন্তু সেটি তিনি করতে পারছেন না। এটি কি তার ইচ্ছা, তার পারিষদ বর্গের ইচ্ছা, নাকি তাকে একটা ফাঁদে ফেলে দেওয়া হয়েছে? এই পুরো বিষয়টা নিয়ে আমি একটা বিশ্লেষণমূলক ভিডিও করব, যে সাবধান জনাব তারেক রহমান সাহেব, আপনাকে কেন্দ্র করে একটা ম্যাটিকুলার ডিজাইন হচ্ছে, বা আপনি এখনও ম্যাটিকুলার ডিজাইনের মধ্যে আছেন, ফাঁদের মধ্যে আছেন। কিন্তু আজকে আমি শুধুমাত্র আপনাদেরকে কতগুলো বাস্তব দৃশ্য, যে বাস্তব দৃশ্য আপনাদেরকে অনুধাবন করানোর জন্য, জনাব তারেক রহমান সাহেব অনুধাবন করানোর জন্য সেই কথাগুলো বলছি। আপনি দেখুন যে শেখ হাসিনার পতন কেন হয়েছিল। তার পতনের অন্যতম কারণ ছিল তিনি চাটুকার পরিবেষ্টিত হয়ে পড়েছিলেন।
এবং এমন সব বিখ্যাত চাটুকার, তাদের চাটুকারিতার সামনে আপনি উত্তর দিতে পারবেন না। যে মানুষগুলো আপনার কাছে আসার কথা নয়, সে মানুষগুলো যখন আসছে কোনো কিছু বলার দরকার নাই। আপনি যাকে আশা করেন না সে মানুষগুলো হঠাৎ করে আসছে, কথা বলছেন, আপনার সামনে বসছেন। এটাই এক ধরনের ইনডাইরেক্ট চাটুকারিতা। তো এভাবে শেখ হাসিনার দরবারে অনেক লোক যেতেন। তার শিক্ষক প্রফেসর আনিসুজ্জামান, ডক্টর মুনতাসির মামুন, জাফর ইকবাল সাহেবের মতো মানুষ, বড় বড় সাহিত্যিক, সাংবাদিকরা যেতেন। তারা অনেকে বসে থাকতেন, অনেকে সুযোগ পেলে খুব মৃদু স্বরে হালকা পাতলার উপরে সামান্য একটু তেল মারতেন। আপাত দৃষ্টিতে এগুলোকে আপনার তেল মনে হবে না, কিন্তু আমজনতা যদি 133 বছর তেল শুধু মালিশ করতে থাকে, আর হুমায়ুন আহমেদের মতো একজন লেখক, হুমায়ুন আজাদের মতো লেখক যদি একটি শব্দ উচ্চারণ করে, ওই 133 বছরের তেল মুহূর্তের মধ্যে বিলীন হয়ে ওটাই হয়ে যাবে। এটিকে বলা হয় ইন্টেলেকচুয়াল ফ্ল্যাটারিং, যেটি শেখ হাসিনার ক্ষেত্রে হয়েছে। এবং শেখ হাসিনা ধীরে 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 এই তেল পার্টির কবলে পড়ে সর্বনাশের পথে এগিয়েছিলেন। দ্বিতীয় হলো আরেকটি পার্টি যারা ডাইরেক্ট তেল দিত। এরা সামরিক আমলা, বেসামরিক আমলা, বিচারপতি, উকিল, মুক্তার, ব্যবসায়ী, সাংবাদিক। এবং এটা এত সিস্টেমেটিক ওয়েতে করা হতো। কখনো পিঠে পায়েসের আয়োজন হতো, কখনো নাচ গানের আয়োজন হতো, কখনো সংবাদ সম্মেলন হতো, কখনো কোনো ত্রাণ প্রদানের, যাকে বলা হয়, আয়োজন করা হতো। ত্রাণ প্রদানের উৎসবের আয়োজন করা হতো। দলে দলে ব্যাংকের মালিকরা যেত। তারপরে কখনো কখনো শেখ হাসিনার মন খারাপ থাকতো, তার যারা দালাল চাটুকার তারা জানতেন তার মন খারাপ, সান্ত্বনা দেওয়ার জন্য তার কাছে যেতেন। কখনো তাকে উৎসাহিত করার জন্য, প্রমোট করার জন্য যেতেন, কখনো তার সফর সঙ্গী হতেন। মানে ইত্যাদি কাজকর্ম করে 15টি বছর ধরে এই ভদ্র মহিলাটিকে তার স্বাভাবিক চিন্তা চেতনা করার যে ক্ষমতা, নিজেকে অনুধাবন করার, নিজেকে ওজন করার যে ক্ষমতা, এই ক্ষমতাগুলো শুষে নেওয়া হয়েছিল। ক্যান্সার যেভাবে শরীরের কোষগুলো ধ্বংস করে ফেলে, ঠিক সেইভাবে তার সঙ্গে এই আচরণগুলো করা হয়েছিল। এই গেল একটা বিষয়। দ্বিতীয় যে বিষয়টি, সেটি হলো তার মনে খুব সুকৌশলে প্রতিহিংসা জাগ্রত করে দেওয়া হয়েছিল, আর তাকে সুপ্রিয়র বানিয়ে দেওয়া হয়েছিল যে আপনি সুপার